অব্রর মায়ের রুমে পুনরায় যেতেই তিনি আমার হাতে খুব সুন্দর একটি নীল রঙের জামদানি শাড়ি দিয়ে পরে আসতে বললেন। আমি শাড়ি হাতে নিয়ে কাচুমাচু করতে লাগলাম, কারণ আমি তো শাড়ি পরতে পারি না। আর এই কথাটা তাকে বলতে আমার ভয় ভয় লাগছে। অব্রর মা আবারও বললেন, কি হলো, যাও। আমি আমতা আমতা করে যাওয়ার জন্য পিছনে ঘুরতেই তিনি ডেকে গম্ভীর হয়ে বললেন, তুমি শাড়ি পরতে পারো না? আমি মাথা নাড়িয়ে না বললাম। অব্রর মা একটু বিরক্ত হয়ে তার রুমের দরজা বন্ধ করে বললেন, আচ্ছা এদিকে আসো। মা খুব সুন্দর করে আমাকে শাড়ি পরিয়ে দিতে লাগলেন। শাড়ির কুচির উপরিভাগ আমার হাতে ধরিয়ে দিয়ে নিচ দিয়ে ঠিক করে দিতে দিতে বললেন, শাড়ি পরাটা শিখে নেবে। নতুন বউদের মাঝে মাঝে শাড়ি পরা দেখতে ভালোই লাগে। এখনকার মেয়েরা তো শাড়ি পরাটাকেই খ্যাত মনে করে, পরতেই চায় না। অথচ মেয়েদের সব থেকে বেশি সুন্দর কিন্তু শাড়িতেই লাগে। নাকি তোমারও আবার শাড়ি পরতে ভালো লাগে না? আমি মাথা জাগিয়ে তার কথায় অস্বীকৃতি জানিয়ে বোঝালাম, ভালো লাগে। শাড়ি পরতে আমার সত্যিই ভালো লাগে। বাসায় অনেকবার মায়ের শাড়ি নিয়ে লুকিয়ে লুকিয়ে আয়নার সামনে গিয়ে নিজের উপর মেলে দেখতাম। পরতে পারতাম না বলে পড়া হতো না। মাকে পরিয়ে দিতে বলতেও ভীষণ লজ্জা করত, তাই আর বলাও হতো না। আমার শাড়ি পরানো যখন একেবারে শেষের দিকে, তখনই অব্র অফিস থেকে বাড়ি ফিরল। অব্রর মা আমার শাড়ির আসল পাটে পাটে ভাঁজ করে পরিয়ে দিচ্ছিলেন। ঠিক তখনই অব্রর গাড়ির হর্ন শুনতে পাই। আমি চমকে উঠে বন্ধ দরজার দিকে তাকাই। আর অব্রর মা খুশি হয়ে বলে উঠলেন, অব্র এসে পড়েছে। শাড়ি পরানো শেষ হওয়ার পরে অব্রর মা আমাকে ছাড়লেন না। মাথার চুল আঁচড়ে দিলেন, চোখে একটু কাজল দিয়ে দিলেন, আর কিছু সোনার গহনাপাতি পরিয়ে দিলেন। সব কিছু শেষে আমাকে ধরে উপর থেকে নিচ পর্যন্ত একবার চোখ বুলিয়ে নিজের অজান্তে অস্পষ্ট স্বরে খুবই আস্তে করে বলে ফেললেন, মাশাল্লাহ। উনি খুব আস্তে বললেও আমি তার মুখের কথাটা শুনে ফেলেছি। অব্রর রুমের দরজার কাছে এসে আমি দাঁড়িয়ে পড়লাম। আমার ভীষণ লজ্জা লাগছে, পা যেন আর এগোচ্ছেই না। অব্রর মা আমাকে ঠেলে অব্রর রুমে পাঠিয়ে দিয়েছেন। পর্দার ফাঁক দিয়ে দেখলাম অব্র ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত থেকে ঘড়ি খুলছে। তার দৃষ্টিও সেখানে নিবদ্ধ। জড়তা কাটিয়ে হাত দিয়ে পর্দা ঠেলে ভিতরে ঢুকে আবার কাছুমাছু হয়ে দাঁড়িয়ে পড়লাম। হাত দিয়ে পর্দা সরানোর সময় হাতে থাকা সোরের মৃদু রিনিচিনি শব্দে অব্র আমার দিকে একটু বেখেয়ালিভাবে তাকিয়ে চোখ সরাতেই আবারও সাথে সাথে চোখ তুলে তাকালো। এবার লজ্জায় আমি আরও জড়সড় হয়ে গেলাম। চোখ তুলে তার দিকে আর তাকাতেই পারছিলাম না। বুকের মধ্যে প্রচণ্ড দুকপুক করতে লাগলো। আজ আমার এত লজ্জা লাগছে কেন বুঝতে পারছি না। শাড়ি তো পরেছি, শাড়ি কি মানুষ পরে না? হয়তো হঠাৎ করে অব্রর সামনে শাড়ি পরে সেজেগুজে আসার জন্যই আমার এত লজ্জা এসে পড়েছে। তার উপর আবার সাজিয়ে দিয়েছে অব্রর মা নিজেই। আমি একবার চোখ তুলে তার দিকে তাকিয়ে আবার ঝট করে নামিয়ে ফেললাম। অব্র আমার দিকে সেই যে চোখ তুলে তাকিয়েছে, তার দৃষ্টি আর ফেরায়নি। হাতের ঘড়ির ফিতা খোলা অবস্থায় আদৌ খুলে এখনও তাকিয়ে আছে। তা দেখে আমার লজ্জা যা ছিল তা যেন আরও দ্বিগুণ হয়ে গেল। হাত দিয়ে শাড়ির আঁচলের কোন আঙ্গুলে পেঁচাতে লাগলাম। আমার মনে হতে লাগলো, আর কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকলে হয়তো আমি মরেই যাব। আমাকে এই অবস্থা থেকে মুক্তি দিল চম্পা। নিচ থেকে তার মাইকওয়ালা গলা দিয়ে আমাকে ডেকে উঠল দুপুরের খাবারের জন্য। আমি তো এক প্রকার দৌড়েই সেখান থেকে বেঁচে পালিয়ে আসলাম। নিচে নেমে আসতেই অব্রর মা আমাকে এক সাইডে নিয়ে গিয়ে উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, অব্র রুমে ছিল? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তোমাকে শাড়ি পরা দেখে কিছু করলো? আমি নার্ভাসে মুখ ফসকে সত্যিটাই বলে ফেললাম। তাকিয়েছিল। অব্রর মা আরও উৎসাহিত হয়ে বললেন, অনেকক্ষণ? তার প্রশ্নে আমি লজ্জার মাথা নিচু করে ফেললাম। হয়তো তিনিও বুঝতে পারলেন। উত্তেজিত হয়ে তিনি ছেলের বউকে কি বিব্রতকর প্রশ্ন করে ফেলেছেন। কথা রাখতে তিনি আবার ঠিক হয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আচ্ছা খেতে আসো। অব্রর মা খেতে বসলেন না দেখে আমিও বসলাম না। তিনি মাঝের চেয়ারটি টেনে হাসি মুখে স্বামীর সাথে টুকটাক গল্প করে যাচ্ছেন। আজকে তাকে অনেক খুশি খুশি লাগছে। আমাকে খেতে বসতে হলে অব্র সামনাসামনি মুখ করা চেয়ারটিতে বসতে হবে। বিশেষত সেই কারণে এখন না খেতে বসা। অব্র একটি হালকা সবুজ রঙের শার্ট পরে খেতে বসেছে। সম্ভবত তিনি গোসল করেছেন। তার সামনে চুলগুলো হালকা হালকা ভেজা। আমি যেই কারণের জন্য খেতে বসলাম না, অব্রর মা আমাকে আরও বেশি সেই অবস্থায় ফেলে দিল। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম। অব্রর মা আমাকে ডেকে বললেন অব্রকে খাবার বেড়ে দিতে। অব্রর পাশে গিয়ে দাঁড়াতেই অব্র আরশোকে একবার আমার দিকে তাকিয়ে আবারও টেবিলের দিকে চোখ নিয়ে পড়ল। আমি নিয়ে খেতে পারবো, তুমি গিয়ে খেতে বসো। না, আমি পরে খাবো। আমি যতবারই বাসনপত্রের চামচ ধরে অব্রকে খাবার বেড়ে দিচ্ছিলাম, ততবারই আমার হাতের ছুরির জন্য অনবরত মৃদু রিনিঝিনি শব্দ হতে লাগলো। এই শব্দের জন্যই হয়তো অব্র চোখও বারবার আমার হাতের দিকে পড়ছে। আমি ওনাকে ঝাল মাংস বেড়ে দিতে গেলাম। 2 পিস দিতে তিনি আর না দিতে করলেন।
আর শাশুড়ি মার ইশারা অনুযায়ী আমি আবারও তাকে দিতেই লাগলাম। তাড়াহুড়োয় তিনি আমাকে থামাতে ঝট করে আমার হাত ধরে ফেললেন। হাত ধরে থতমত খেয়ে তিনি আমার দিকেই তাকান। আমিও স্ট্যাচু হয়ে গিয়ে তার দিকে তাকালাম। অব্র থতমত ভাব সামলিয়ে আমার হাত ছেড়ে দিল। বিকেলবেলায় আরিশা আপু আর দুলাভাই এ বাড়িতে বেড়াতে আসলেন। তুতুল নাকি খুব জেদ করেছিল নানু বাড়ি আসার জন্য। তুতুল এসে আমার কোলে উঠে পড়ল। আমি একটি চকলেট নিয়ে এসে তুতুলের হাতে দিলাম। তুতুল আমার কোল থেকে আর নামতেই চাইছে না। আরিশা আপু এসে তুতুলকে আমার কোল থেকে নামিয়ে বলল, তুতুল বাবা, নানু বাড়ি এসে মামানির কোলে বসে থাকলেই হবে? যাও, নানা ভাইয়ের সাথে দেখা করে এসো। তুতুল চলে গেল। আরিশা আপু আমার মুখ ধরে বললেন, বাহ ওরও, তোমাকে তো দেখতে আজ খুবই সুন্দর লাগছে। আমি লজ্জা পেয়ে মুচকি হেসে মাথা নিচু করলাম। আরিশা আপু বলতে লাগলেন, জানো ওরও, অব্র শাড়ি পরা ভীষণ পছন্দ করে। আগে আমি যখন কলেজে থাকতে মাঝে মধ্যে শাড়ি পরতাম, তখন ছোট্ট অব্র এসে আমার শাড়ির কুচি ঠিক করে দিত। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখত আর আমাকে প্রতিদিনই বলতো, আপা শাড়ি পরো, শাড়ি পরো। ছোটবেলা থেকে পাগল একটা, যেটা ভালো লাগতো সেটা লাগবেই। দুলাই ভাই আমাদের মাঝে এসে বললেন, কি অবস্থা ওরু, আমাদের শালা সাহেবকে পেয়ে তো আমাদের কথা ভুলেই গেছ। আমি হেসে বললাম, কোথায় দুলাভাই, আপনারাই তো আমাদের কথা ভুলে গেছেন। কতদিন পর এবার আসলেন। আমরা আসিনি তো কি, তোমরাও তো আমাদের বাসায় যেতে পারতে। অব্র সোফায় বসে তুতুলকে কোলে নিয়ে ওর হাতের একটি পিস্তল নিয়ে খেলছিল আর চুপচাপে মনোযোগ দিয়ে আমাদের কথাই শুনছিল। দুলাভাই একবার অব্রর দিকে তাকিয়ে গলা উঁচু করেই বললেন, না, এতে তো তোমার দোষ না। আসলে আমার শালা সাহেব না নিয়ে গেলে তুমি যাবে কিভাবে? এই অব্র, এদিকে আয়। অব্র দুলাভাইয়ের কথা অনুযায়ী কাছে এসে দুলাভাই দাঁড়াতেই দুলাভাই অব্রর হাত ধরে টেনে এনে আমার সামনে দাঁড় করিয়ে বললেন, বল, ওরকে নিয়ে আমাদের বাসায় এখনও কেন যাসনি? অব্র আমাদেরকে একবার তাকিয়ে থেকে বলল, দুলাভাই, ব্যস্ত থাকি তো তাই। চুপ, একদম আমার সাথে ব্যস্তগিরি দেখাবি না। কবে নিবি বল? নিব একদিন, সে একদিনটা যেন তাড়াতাড়ি হয়। অরু, তুমি আমার ছেলেটার উপর কি জাদু করেছো কে জানে, সারাদিন শুধু মামানি মামানি করে। আমি তো বয়েই আছি, এই জাদুটা আবার আমার শালা সাহেবের উপর যেন না হয়ে যায়। তুতুল তো তবুও ছোট, সবার সামনে চেঁচামেচি করে মামানির কাছে থাকার কথা বলতে পারে, কিন্তু আমার শালা সাহেবের এই অবস্থা হলে তার তো আর রক্ষে নেই। দুলাভাই তার স্বভাব কত মজা করে অট্টহাসিতে ফেটে পড়ে। আর এখানে আমি আর অব্র আবারও অস্বস্তিকর অবস্থায় পড়ে বিব্রত হয়ে পড়লাম। ব্যাপারটা এখানে শেষ হলেই পারত, কিন্তু তার হলো না। আমাদের নিয়ে হাসাহাসি আর ঠাট্টা মজার পর আরিশা আপু আর দুলাভাই সরে পড়ল। আমি আর অব্র তখনও ওই একই জায়গায় ঠায় দাঁড়িয়েছিলাম। আমি সেখান থেকে সরে পড়ার জন্য পা আঘাতে যাব, ঠিক তখনই তুতুল কোথা থেকে এসে আমাকে পিছন থেকে একটা ধাক্কা দিয়ে অব্রর গায়ে ফেলে দেয়। আমরা দুজনে ব্যালেন্স সামলাতে না পেরে কোনো মতে পড়ে যাওয়া থেকে বেঁচে যাই। কি একটা অবস্থা ভাবা যায়। অরু, তুমি কি জানো আজকে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। শাড়িতে কাউকে এতটা সুন্দর লাগতে পারে আমি আগে কখনো দেখিনি। অব্রর কথা শুনে আমি লজ্জা মাখা মুচকি হাসি দিয়ে সামনে অবাধ্য চুলগুলোকে কানে গুঁজে মাথা নিচু করলাম। তুতুল আরেকটা চকলেট খেতে চাওয়ায় আমি রুমে এসেছিলাম ওর জন্য চকলেট নিতে। এসে দেখি অব্র আগে থেকেই রুমে আছে, সোফায় বসে ফোন টিপছিল। ভেতরে ঢুকে পড়ায় তাকে এড়িয়ে আবারও চলে যাওয়াটা ঠিক দেখায় না দেখে আমি চুপচাপ চকলেট বের করার জন্য আমার ব্যাগ খুঁজতে লাগলাম। খোলা জানালার দ্বারা একটি চেয়ারে ব্যাগটি রাখা। আমি ধীরপায়ে ব্যাগটি খুলে চকলেট বের করলাম। জানালা দিয়ে আসা পড়ন্ত বিকেলের লাল রোশনির আভা একদম মুখে এসে পড়েছে। তার সাথে সেই উদ্যমে বাতাস তো আছেই। চকলেট বের করে যাওয়ার জন্য এক পা বাড়ানোর আগেই অব্র আমাকে ডেকে কথাগুলো বলল, দাঁড়াও, তোমার একটা ছবি তুলে দেই। যখন বুড়ো হবে তখন দেখবে শাড়িতে তোমাকে আগে ঠিক কতটা সুন্দর লাগতো। কথাটা বলেই তিনি আলমারি থেকে তার ক্যামেরাটা বের করলেন এবং আমি কিছু বুঝে ওঠার আগেই আমার সেই অবস্থাতে ক্যামেরার শাটার টিপে একটা ছবি তুলে ফেললেন। ঠিক তখনই তুতুল রুমে আসলো আমার খোঁজে। অব্রর হাতে ক্যামেরা দেখে চট করে তার হাত থেকে ক্যামেরাটা নিয়ে এক ছুটে দৌড়ে পালালো ক্যামেরা নিয়ে। অব্র তার ক্যামেরার জন্য তুতুলের পেছন পেছন ছুটতে লাগলো। আমিও তাদেরকে অনুসরণ করে রুম থেকে বেরোলাম। তুতুল ছুটতে ছুটতে তার বাবার সামনে গিয়ে পড়ল। দুলাভাই তুতুলকে ধরে ফেলে হাত থেকে ক্যামেরাটা নিয়ে বললেন, তুতুল, এভাবে বড়দের জিনিস ধরতে হয় না বাবা। বাহ, অব্র তোর ক্যামেরাটা তো দারুণ। এরকম আগের দিনের ক্যামেরাগুলো তো এখন দেখাই যায় না। এখন স্মার্টফোন বের হওয়ার পর মানুষ তো ক্যামেরা দিয়ে ছবি তোলাই ভুলে গেছে। আরিশা আপু তখন বললেন,
ঠিক বলেছ। আগে কত সুন্দর ক্যামেরা দিয়ে ছবি তুলতাম, তারপর প্রিন্ট করে অ্যালবামে রেখে দিতাম। সেই সব ছবিগুলো এখন দেখতে কত ভালো লাগে। আর এখন মানুষ ফোনেই ঘন্টার পর ঘন্টা ছবি তোলে, সেলফি তোলে, ঠিকই, অথচ সেই ছবিগুলো কিন্তু আর প্রিন্ট করে বের করে রেখে দেওয়া হয় না। হুট করে হঠাৎ দেখা যায় ফোন থেকে ডিলিট হয়ে গেছে, তাই সেই সময়গুলোর আর কোনো চিহ্নও থাকে না। আরিশা আপু এরপর তার মায়ের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমরা সবাই মিলে আজ একটা ফ্যামিলি ফটো তুলে ফেলি। আমাদের তো একসাথে এমন কোনো ছবিই নেই, কি বলো মা? মা বললেন, ভালোই তো হয়, ঘরের মধ্যেই তুলবি? দুলাভাই বললেন, ছবি তুললে চলো ছাদে যাই, সেখানে আলো আর ব্যাকগ্রাউন্ড দুটোই সুন্দর আসবে। আমরা সবাই মিলে ছাদে চলে আসলাম ফ্যামিলি ফটো তোলবার জন্য। বাবা মা দুজন চেয়ারে বসেছেন, তাদের ডান দিকে আরিশা আপু আর দুলাভাই তুতুলকে কোলে নিয়ে দাঁড়িয়েছে, আর বাম সাইডে দাঁড়িয়েছি আমি আর অব্র। মফিজ ভাইকে ডেকে আনা হয়েছে ছবি তুলে দেওয়ার জন্য, কিন্তু মফিজ ভাই একটা ছবিও ভালো মতো তুলতে পারছেন না। সবাই একসাথে রেডি হতে না হতে বাটনে চাপ দিয়ে দিচ্ছেন, যার ফলে একজনের চোখ বন্ধ আসছে তো আরেকজনের মুখ হা হয়ে আছে, এমন ছবি উঠছে। অব্রর মা এক দফা বকা দিয়ে ফেলল মফিজ ভাইকে, কারণ তার সবকটা ছবিতে চোখ বন্ধ এসেছে। তিনি তা দেখে রেগে মেগে বললেন, হতচ্ছাড়া, আমাকে কি সবার কাছে অন্ধ হিসেবে দেখাতে চাস? ভালো করে তোল, না হলে তোর চাকরি আউট বলে দিলাম। এই অবস্থা দেখে দুলাভাই নিজে এসে প্রথমে ক্যামেরা চোখের কাছে ধরে সবার পজিশন ঠিক আছে কিনা দেখলেন। হঠাৎ করে আমার আর অব্রর দিকে তাকিয়ে বলে উঠলেন, অব্র, ওরু, তোমরা এমন মাঝে আটলান্টিক মহাসাগর বানিয়ে দাঁড়িয়ে আছো কেন? আর একটু কাছাকাছি আসো, না হয়তো ছবিতেই তো ঠিকমতো আসবে না তোমরা। দুলাভাইয়ের তাগাদায় অব্র একটু আমার কাছে এসে দাঁড়ালো, কিন্তু এতে দুলাভাইয়ের আর হলো না। তিনি আবারও বললেন, আরে হয়নি তো অব্র, তুই আরও একটু অরুর কাছে আয়। অব্র একটু সংকোচ করে আমার আরেকটু কাছে ঘেসে দাঁড়ালো। দুলাভাই পুনরায় ক্যামেরাটি চোখের সামনে ধরে বললেন, না, কেমন যেন মানাচ্ছে না, কি যেন খালি খালি লাগছে। অব্র, তুই একটা কাজ কর, অরুর কাঁধে হাত রাখ। দুলাভাইয়ের কথা শুনেই আমরা দুজনে লজ্জা পেয়ে অপ্রস্তুত হয়ে পড়লাম। অব্র আর চোখে একবার আমার দিকে তাকিয়ে আপত্তি করে বলল, দুলাভাই, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? ফ্যামিলি ফটো কেউ এভাবে তোলে? অব্রর বাবা পিছনে মাথা ঘুরিয়ে অব্রকে ধমক দিয়ে বলে উঠলেন, বেশি বেশি কী রে? হ্যাঁ, যা বলেছে তা করতে পারিস না? ছবিটা তো সুন্দর আসতে হবে নাকি? সবার জোরের মুখে পড়ে অব্র খুব সংকোচের সাথে আমতা আমতা করে আমার কাঁধে হাত রাখলো। আমার অবস্থাও একই। অব্র আমার কাঁধে হাত রাখতে মনে হলো পুরো শরীরে যেন কিসের ঢেউ খেলে গেল। দুলাভাই আর সময় নষ্ট না করে অতি বিলম্বে মফিজ ভাইয়ের হাতে ক্যামেরাটা দিয়ে নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। আর মফিজ ভাইয়ের হাতের চাপ বাটনে পড়ে একটি সুন্দর স্মৃতি ক্যামেরার রিলে বন্দী হয়ে পড়ল। চায়ের খালি ট্রে হাতে করে অব্রর মায়ের রুম থেকে বের হলাম। একটু আগেই রুমের মধ্যে থাকা আরিশা আপু আর মাকে চা দিয়ে এসেছি। রুম থেকে বের হতে থমকে দাঁড়ালাম ভিতরে শুরু হওয়া কথা শুনে। আরিশা আপু বলে উঠলেন, মা, তুমি অরুকে নিয়ে সেদিন ফোনে কি যেন বলেছিলে? অব্রর মা বললেন, বলছিলাম যে অরু মেয়েটা মনে হয় ভালোই, এই 4 মাসে তো দেখলামই, ভদ্র শান্তশিষ্ট। তাছাড়াও তোর বাবা বলেছিল অব্রর এভাবে ঠিক হওয়ার পিছনে হাত নাকি অরুর। আমি তখন অতটা বিশ্বাস করিনি, পরে ভেবে দেখলাম সত্যি হলেও হতে পারে। তুমি ঠিকই বলেছ, বাবা আমাকেও এই কথা বলেছেন। এরা ছোট বোন বলেই আমরা এতদিন ওকে অতটা ভালো নজরে দেখিনি, ভেবেছি অরুও হয়তো ওর বড় বোনের মতোই হবে। কিন্তু ইদানিং আমি ভেবে দেখলাম এরা অন্যায় করেছে বলে তার ছোট বোনে যে তার মতোই হবে এমনটা তো কোনো কথা নেই। ওর সাথে আমরা কেমন ব্যবহার করি, ভালো মতো দুটো কথা অবধিও বলি না, তবুও মেয়েটা আমাদের দেখলে কিভাবে হাসি মুখে এগিয়ে আসে, কথা বলে, তুতুলকে কতটা আদর করে। অরু আর অব্রর বিয়েটা তো হয়েই গেছে, আমারও মনে হয় অরু অব্রর জন্য খারাপ হবে না। আমি তো শুধু চাই আমার ছেলেরা জীবনে ভালো থাকুক, জীবনে সুখী হোক, অব্রর কষ্টটা বলে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারুক। ওর যদি ভালো মেয়ে হয়েই থাকে তবে ওরা দুজন সুখে সংসার করুক, ওদের সংসারটা গুছানো দেখতে পারলেই আমি নিশ্চিন্ত হব। মা, তুমি চিন্তা করো না, ওরও ভালো মেয়েই, অব্র দেখবে ঠিক ভালো থাকবে। সেটাই। আড়ালে লুকিয়ে কারো কথা শোনার স্বভাব আমার একদমই নেই, কিন্তু আজ কোনোভাবেই না শুনে যেতে পারছি না। অব্রর মা আমার উপর আর অসন্তুষ্ট নন শুনে আমার ভীষণ ভালো লাগলো।
নিজের অজান্তে চোখ ছলছল করে ঠোঁটের কোণায় একটু মৃদু হাসি ফুটে উঠল। জুবায়ের স্যারের ক্লাস চলছে। জুবায়ের স্যারের ক্লাস মানে নড়াচড়া, একদম স্ট্যাচু হয়ে থাকা। স্যারের নজর খুবই তীক্ষ্ণ। আর স্যার মাইক্রোবায়োলজি নিয়ে এক গাদা লেকচার দিচ্ছেন। তার এই লেকচারের মাঝে স্যারের বাসায় আমি একটা ভয়ঙ্কর কাজ করে ফেললাম। মাথায় হাত দিয়ে আমি জিমিয়ে গিয়েছিলাম। খুবই অল্প সময়ের জন্য, হয়তোবা 4 সেকেন্ড। আমি বসেছি ছয় সারির মাঝের বেঞ্চটায়। স্যার যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে কোনো সাধারণ মানুষের এটা খেয়াল রাখা সম্ভব না। কিন্তু আমার মতে স্যার কোনো সাধারণ মানুষই না। তার চোখ ইগলের চেয়েও তীক্ষ্ণ। তার নজরে কোনো কিছুই এড়ায় না। আমার ধারণাকে মিথ্যে প্রমাণিত হতে না দিয়ে স্যার ডেকে উঠলেন, মিস হলুদ। স্যারের এই আরেকটা অভ্যাস, ক্লাস চলাকালীন কাউকে ডাকতে হলে তিনি বেশিরভাগই তার জামার রং ধরে ডাকেন। আজ আমার গায়ে একটা হলুদ রঙের সুতি সালোয়ার কামিজ আছে। আমি বইয়ের মধ্যেও একটা খুবই স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ হলুদ কামিজটির সাথে পরা সাদা ওড়নার বর্ডারে ছাই রঙের কাজ করা। বাকির স্যার আমাকে মিস সাই বলে ডেকে ওঠেননি, নয়তো ভার্সিটি যে অবস্থা। হঠাৎ করে একটা উদ্ভুত নাম কারোর জন্য পুরো ভার্সিটি লাইফ জুড়ে স্থায়ী হতে সময় লাগে না। কে বলতে পারে, কাল হয়তো স্যারের মুখে মিস সাই নাম শুনে সবাই অট্টহাসিতে পেটে পড়ে সারাদিন থেকে সবাই মিস সাই সাই বলে আমাকে ডাকতো। মা, একটা বালিশ এনে দিব? পুরো ক্লাসে হাসি রোল পড়ে গেল। আমি ডোকগুলো কাছামাছু হয়ে দাঁড়িয়ে রইলাম। আজকে আমি গেছি, স্যার যেমন মানুষ, তাতে এই অদ্ভুত কথার প্রতি উত্তরে যে চুপ করে থাকবো তাও হবে না। যাই বলুক জবাব দিতে হবে, তাই আমাকেও দিতে হলো। না স্যার। স্যার খুব নরম গলায় বললেন, কেন লাগবে না স্যার? অবশ্যই লাগবে। বালিশ ছাড়া ঘুমাতে কি শান্তি লাগে? সব কিছুরই তো একটা সঠিক দিক আছে, তাই না? আমি একটা কাজ করি, ডিপার্টমেন্টে গিয়ে দেখি কোনো বালিশ জোগাড় করতে পারি কি না। তোমার এখন ঘুমানোটা অবশ্যই প্রয়োজন। মাইক্রোবায়োলজি ক্লাসের এত গুরুত্বপূর্ণ একটা টপিকে যে জিম হতে পারে, তার নিশ্চয়ই এই মুহূর্তে ঘুমের ভয়াবহ সমস্যাই হয়েছে। পৃথিবী এদিক থেকে ওদিকে উল্টে যাক, তোমাকে তো এই মুহূর্তে ঘুমাতেই হবে, তাই না? সবাই আবারও জোরে হেসে উঠল। আমি মাথা নিচু করে বললাম, সরি স্যার। আহ, সরির কি আছে? ঘুম আসাটা কি খারাপ নাকি? ঘুম ছাড়া মানুষ কি বাঁচে? যাও, তুমি এখন বাসায় গিয়ে ঘুমিয়ে থাকো, যাও। আমি আবারও স্যারকে সরি বললাম, কিন্তু স্যার কোনো উত্তর না দিয়ে সামনে ঘুরে বোর্ডে পড়া বোঝাতে লাগলেন, যেন আমার কথা এই মুহূর্তে তিনি শুনতেই পাচ্ছেন না। আমি বুঝে গেলাম আর কিছু বলে লাভ নেই। ব্যাগটা কাঁধে নিয়ে আস্তে করে ক্লাস থেকে বের হয়ে আসলাম। মেজাজটাই পুরো বিগড়ে গেল আমার। কিভাবে ক্লাস থেকে বের হতে হলো আজকে? বিগড়ে যাওয়া মেজাজকে আবারও ঠিক করার জন্য কিছু পছন্দনীয় কাজ করা বাঞ্ছনীয়। তাই আমি সোজা ফুচকার স্টলে চলে আসলাম। ব্যাগটা পাশে দপ করে রেখে এক প্লেট ফুচকা অর্ডার করলাম। ফুচকার প্লেট থেকে প্রথম ফুচকাটি হাতে নিয়ে মুখে ফুটতেই মেজাজ মন সব কিছু ভালো হয়ে গেল আমার। আবারও ফুচকা। পিছনে ঘুরে দেখলাম একটা কালো রঙের শার্ট গায়ে অভ্র দাঁড়িয়ে আছে। আমাকে দেখে কৌতূহলে আমার ব্রু কুঁচকে গেল। কিছু বলতে পারলাম না, কারণ আমার মুখে এখনও ফুচকা ভরা। অভ্র আমার পাশের চেয়ার থেকে ব্যাগ তুলে আমার কোলে দিয়ে চেয়ারটিতে বসতে বসতে বলল, এত ফুচকা যে তুমি খেতে পারো? আমি অবাক ভাবটা কাটিয়ে ওঠার আগেই তিনি বললেন, এই সময় তো তোমার ক্লাসে থাকার কথা, তুমি এখানে কি করছো? আমি একটা ডোক গিলে নিলাম। এখন তাকে সত্যিটা বললে নিশ্চয়ই এই নিয়ে আবার আমাকে খেপানো শুরু করে দিবে। আজ স্যার ক্লাসে আসেনি। জুবায়ের স্যার আসবে না ক্লাসে? এটা তো অসম্ভব। আমি অবাক হয়ে বললাম, আপনি কি করে জানলেন? এখন আমার জুবায়ের স্যারের ক্লাস ছিল। তোমার কখন কোন স্যার ক্লাস করে আমার সব কিছুই জানা আছে। এখন কথা না ঘুরিয়ে বলো, এখানে কি করছো? ক্লাস অ্যাটেন্ড করোনি কেন? আমি মুখটা কাদো কাদো করে বললাম, করেছিলাম, বের করে দিয়েছে। কেন? আমি একটু জিমিয়ে গিয়েছিলাম তো ক্লাসে, তাই। তোমার সাহসের প্রশংসা করতে হয়। জুবায়ের স্যারের ক্লাসে কিনা তোমার ঘুম পেয়ে যায়। আমি বুঝে গেলাম এখন নিশ্চয়ই তিনি আমাকে পচানো শুরু করে দিবেন। তাকে আর সেই সুযোগ না দিয়েই আমি বললাম, এত অবাক হওয়ার কিচ্ছু নেই। জুবায়ের স্যারের কাছে সবাই বকা খায়, এটা নতুন কিছু নয়। আপনি যখন ছিলেন আপনি মনে হয় খাননি? জি না ম্যাডাম, স্যার নিজে আমাকে নিয়ে এই কথা বলেছিল। আমি একমাত্র ছাত্র যে কিনা জুবায়ের স্যারের কাছে কখনোই বকা খায়নি। জুবায়ের স্যার আমাকে অনেক ভালো জানতো। আর নিজের প্রশংসা করতে হবে না। এখন বলুন, আপনি এখানে কেন? তোমাকে একটা জিনিস দিতে এসেছি।
আমি দ্বিতীয় ফুচকাটা মুখে পুরে দিয়ে বললাম, কী জিনিস? তিনি আমার কথার কোনো জবাব না দিয়ে আমার দিকে আমারই ফোনটা বাড়িয়ে দিয়ে বললেন, নাও রুনাকে ফোন করো। আমি দ্বিতীয় ফুচকাটি মুখে দিয়ে ব্রু কুঁচকে বললাম, কোন রুনা? তোমার বেস্ট ফ্রেন্ড? তার কথা শুনে তো আমার বিষম উঠে গেল। অভ্র একটা পানির বোতলে সিফি খুলে আমার হাতে দিয়ে বলল, দেখো বিষম উঠে গেল, সাবধানে খাও। তার হাত থেকে আমি পানির বোতলটি নিয়ে আমি তার দিকে মুখ আড়াল করে গাবড়ে গিয়ে মুখে পানি খেয়ে নিলাম। কি হলো? ফোন দাও। একটা জোরপূর্বক হাসি দিয়ে আমি আমতা আমতা করে ফোনের ডায়াল চাপতে লাগলাম। এখন রুনাকে আমি কোথায় পাবো তাই নিয়েই তো চিন্তায় পড়ে গেলাম। ফোন না করার আর একটা বাহানা জটপট খুঁজতে লাগলাম। হঠাৎ ফোন দিব কেন? কি বলবো ফোন দিয়ে? বলবে যে তোমার স্বামীরও যোগ্যতা আছে তার স্ত্রীর দায়িত্ব নেওয়ার। যোগ্যতাটা অন্য কারো চাইতে বরং একটু বেশি আছে। অভ্র আহমেদের স্ত্রীকে তার হাত খরচের জন্য অন্য কারো কাছে হাত পাততে হয় না। কথাগুলো বলে উনি তার মানিব্যাগ থেকে একটা ক্রেডিট কার্ড বের করে আমার হাতে দিয়ে দিলেন। আমার হাতে দিয়ে বললেন, এটা তোমার, যত ইচ্ছে তত খরচ করবে, আনলিমিটেড। বুঝতে পেরেছ? এটা তোমার স্বামীর এই উপার্জনের টাকা। তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। উনি আবারও তাগাদা দিতে লাগলেন রুনাকে ফোন দেওয়ার জন্য। আমি বললাম, আমার ফোনে ব্যালেন্স নেই। ও এই কথা, আমার ফোন দিয়ে দাও, নাম্বার বলো, আমি ফোন করে দিচ্ছি। ফোনে ডায়ালের উপর হাত রেখে নাম্বারের আশায় উনি আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। আমি তো ব্যাবাসেকা খেয়ে ওনার দিকে অপলকভাবে তাকিয়ে আছি। নাম্বার নিয়ে আমতা আমতা করতে লাগলাম। কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ এভাবেই চলার পর উনি হঠাৎ করে জোরে জোরে হেসে উঠলেন। হাসতে হাসতেই বললেন, কি হলো, নাম্বার বলতে পারছো না? একটা কাজ করো, কাল্পনিক রুনার মতো একটা কাল্পনিক নাম্বারও বানিয়ে ফেলো। তার কথা শুনে আমি থতমত খেয়ে উঠলাম। এই রে, উনি কি সব ধরে ফেললো না তো? একটা ফ্যাকাশে হাসি মুখে টেনে বললাম, মানে? মানে আবার কি? যেভাবে সেদিন লোন এজেন্সির কলকে কাজে লাগিয়েছিলে সেভাবে আজকেও না হয় তাকে ফোন করে দাও। কথা শুনে আমি চোখের পলক ফেলতেও যেন ভুলে গেছি। উনি আমার দিকে একটু ঝুঁকে এসে বললেন, ম্যাম, আমাকে কি আপনার বোকা মনে হয়? আমি একটা ডোক গিলে চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে রইলাম। অব্র চেয়ারে হেলান দিয়ে আবারও হাসতে লাগলো। এবার আমি মুখ ফুলিয়ে তার দিকে তাকিয়ে রইলাম। অরু, তুমি কি ভেবেছিলে আমি বুঝতে পারিনি তোমার চালাকি? বুঝেছেন তো ভালো করেছেন। এবার এই ক্রেডিট কার্ড ধরুন। আমি তো এমনিতেই বলেছিলাম। আপনি সত্যি সত্যি কার্ড বানিয়ে আনতে গেলেন কেন আমার জন্য? কারণ তুমি এমনি এমনি বললেও কথাগুলো তো সত্যি। বাবার বয়স হয়ে গেছে, তার পক্ষে এখন সব কিছু সামলানো আসলেই কষ্টকর। তোমার কথাগুলো শুনে আমিও অনেক ভেবে দেখেছি। আসলে সত্যিই তো এরা আমাকে ধোঁকা দিয়েছে। তার জন্য আমি তোমাকে আর আমার আশেপাশের মানুষকে কেন কষ্ট দিব? আমি কেন স্বাভাবিকভাবে থাকবো না? যে কথাটি আমি এতদিন ধরে তাকে বোঝাতে চাইছি তা যে তিনি বুঝতে পেরেছেন তা দেখে আমার ভালো লাগলো, বেশ ভালো লাগলো। এই কথাটাই আপনাকে সবাই বোঝাতে চাইছে। আপনি কাউকে বিশ্বাস করছেন, এটা আপনার ত্রুটি নয়। যে আপনার বিশ্বাস রাখতে পারেনি সে তার অক্ষমতা। যদি কারো কষ্ট পেতেই হয় তবে তা তার পাওয়া উচিত। ভালো থাকাটা আপনি ডিজার্ভ করেন। এই কথাটাই বোঝানোর জন্যই আমি ওই কাজটা করেছি, শুধু একটু বাঁকা পথে। অভ্র মৃদু হেসে উঠল। আমি বললাম, এবার প্লিজ কার্ডটা রেখে দিন। আমি এর জন্য এসব করিনি। তুমি কি পাগল? আমি বলেছি তুমি এর জন্য করেছ। আমি এটা দিয়েছি তোমার জন্য, নিজে থেকেই দিয়েছি। আমি এত টাকা দিয়ে কি করব? বাবা কি আমাকে কম টাকা দেয় নাকি? বাবা যা দেয় তাই তো শেষ করতে পারি না। বাবা যা দেয় তা তা তার ইচ্ছে, আর আমি দিচ্ছি কারণ এটা আমার দায়িত্ব। অরু, তোমার সব দায়িত্ব আমি নিয়েছি, তাই তোমার ভরণ পোষণের দায়িত্বও আমার। এখন এ নিয়ে আবার তর্ক শুরু করলে কিন্তু বকা খাবে। আই এম সিরিয়াস। অভ্র একে একে অন্ধকার ছাদে বসে আছে। মুখের সামনে অফিসের একটি মোটা ফাইল। ফোনে টর্চের জেলে ফাইলের উপর আলো ফেলে গভীর মনোযোগে তার চোখ দুটো এখন সেখানেই নিবদ্ধ। তাকে খুঁজতে খুঁজতে আমিও ছাদে চলে আসলাম। সত্যি বলতে তাকে না খেপালে আমার যেন এখন একদমই ভালো লাগে না। সারাদিন শুধু সুযোগ খুঁজি কিভাবে তার পিছনে লাগা যায়।
আস্তে আস্তে খালি পা টিপে টিপে হেঁটে তার কানের পিছন থেকে হঠাৎ বউ করে চিৎকার করে উঠলাম। অভ্র স্বাভাবিকভাবেই পিছনে ঘুরে আমার দিকে ব্রু কুঁচকে তাকালো। তিনি একটু চমকে উঠল না দেখে আমি একটু মুখ বার করলাম। চিৎকার চিৎকার করছো কেন? অন্ধকারে বসেও আপনি একটুও চমকালেন না কেন? আমি তো আর তোমার মতো ভীতু না। কি? আমি ভীতু? অভ্র আবার ফাইলের দিকে চোখ নিয়ে বলল, ভীতু থেকেও বেশি কিছু তুমি। আমি রাগে ঠোঁট ফুলিয়ে বললাম, আমি ভীতু থেকেও বেশি? অভ্র ব্রু কুঁচকে ফাইলের দিকে তাকিয়ে বলল, হুম। আমি মোটেও ভীতু না, বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝছি। জানেন আমি ছোটবেলায় একবার কি করেছিলাম? অভ্র আবারও বলল, হুম। আমি এবার ওনার দিকে তাকিয়ে খেয়াল করে দেখলাম আদতে উনি আমার কোনো কথাই খেয়াল করে শুনছেন না, শুধু হুঁ হুঁ করে যাচ্ছেন। আমি আবারও বললাম, আমার নাম কি? হুম। আমার মেজাজটাই আবার বিগড়ে গেল। কোথায় এসেছিলাম তার সাথে একটু মজা করতে, কিন্তু ইনি তো আমার কোনো কথাই কান দিয়ে শুনছেন না। তার হাত থেকে ফাইলটা কেড়ে নিলাম। অব্র ঝট করে উঠে দাঁড়িয়ে বলল, ওরও প্লিজ ফাইলটা দাও। না দিব না। দিতে বলছি কিন্তু। না পাবেন না। অব্র হাত বাড়িয়ে আমার থেকে ফাইল নেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। আমিও সহজে ছাড়ার পাত্রী নই। ফাইলটা বারবার এ হাত থেকে ও হাত করে তাকে জ্বালাতে লাগলাম। অব্র হঠাৎ করে আমার পিছনের দিকে ইশারা করে চেঁচিয়ে বলল, ভূত। আমি চমকে উঠে পিছনে তাকালাম, আর অব্র এই সুযোগে আমার উপরে থাকা ডান হাতটা শক্ত করে ধরে হাত থেকে ফাইলটা নিয়ে নিল। আমি হাত ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু তার শক্ত বাঁধনে পারিনি। ফাইলটি নিয়ে তিনি একটি বাঁকা হাসি দিয়ে চলে যাচ্ছিল। আমিও পিছন থেকে আবার ফাইলটি তার হাত থেকে কেড়ে নিয়ে উল্টো দিকে দৌড় দিলাম। কিন্তু আমার সাথে কি আর সব কিছু ঠিকঠাকভাবে কোনোদিনও হবে? তাই এবারও হলো না। দৌড়ে একটু এগোতে পা পিছলে ধপ করে পড়ে একেবারে নিচে বসে পড়লাম। অভ্র ব্রু যুগল ভাঁজ করে কিছুক্ষণ তাকিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। আমি হাত থেকে ধুলো ঝেড়ে তার হাতকে ধরতে যেতেই সে হাত সেদিনের মতোই পুনরায় আমার হাতকে ক্রস করে ফাঁসে পড়ে থাকা ফাইলটি তুলে নিল। নিচের ঠোঁটটি মৃদু কামড়ে ধরে মুখে একটা ডেমকেয়ার ভাব তুলে রাখলো, যেন আমাকে তিনি দেখছেনই না। দেখেই বোঝা যাচ্ছে ছেলেটা এখন ব্যাপক মোডে আছে। আমি তো হতবাক, রাগে মুখ ফুলিয়ে সেখানেই বসে থাকলাম। সবসময় তার এমন ভাব নেওয়া চলবে না। ছেলেরা এত ভাব নিবে কেন? ভাব নিবে তো মেয়েরা। আজকে তাকে একটা শিক্ষা দিতেই হবে। অনেকক্ষণ হয়ে গেল তবুও আমি মুখ ফুলিয়ে বসে থেকে উঠছি না দেখে অভ্র পাশে ঘুরে একটু মুচকি হাসি দিয়ে পুনরায় সামনে এসে তার হাত বাড়িয়ে দিল। আমি এবার এমন ভাব করলাম যেন আমি তার হাত দেখছি না। অভ্র বলল, আজকে সারা রাত ছাদে কাটানোর প্ল্যান আছে নাকি? আমি মুখ বার করে চুপ করেই রইলাম। অভ্র আবারও বলল, অরু হাতটা ধরো। এবারও আমি নিশ্চুপ। প্রয়োজনে সারা রাত ছাদে এভাবেই থাকবো। তবুও তার হাত আমি ধরবো না, আর এখান থেকে যাবও না। না মানে না। ঠিক আছে, তুমি যেহেতু উঠবে না আমি চলে যাচ্ছি। তবে রাতে কিন্তু ছাদে মানুষদের একা একা থাকতে হয় না, অন্যরাও কিন্তু ঘোরাঘুরি করে। আমি এমন ভাব করলাম যেন তার কথা আমি শুনতেই পাইনি। আর চোখে একবার অভ্রকে দেখার চেষ্টা করে দেখলাম তিনি তার ফোন আর ফাইলটা হাতে নিয়ে সত্যি সত্যি দরজা দিয়ে চলে যাচ্ছেন। তখন তাকে আর দেখা গেল না। যখন আমি চোখ বড় বড় করে পুরোপুরি মাথা ঘুরিয়ে ভালো করে তাকিয়ে দেখলাম তিনি সত্যি এই অন্ধকার ছাদে আমাকে একা ফেলে চলে গেছেন। একটুও ভাবলো না আমার কথা। রাগে অভিমানে আমার চোখে পানি চলে আসে। বসা অবস্থাতে পেছন ঘুরে হাঁটুতে মুখ ডাকতে টের পেলাম কেউ যেন ঝট করে আমার শূন্য তুলে নিচ্ছে। চমকে গিয়ে যা দেখলাম তাতে আমার চোখ আরও বড় বড় হয়ে গেল। অভ্র আমাকে কোলে করে নিয়ে হনহন করে হেঁটে যাচ্ছে। অবাক ভাবটা সামলিয়ে আমি পুনরায় মুখ ফুলিয়ে হাত পা ছোড়াছড়ি করে বললাম, নামান আমাকে, আমি যাব না। উনি সামনের দিকে দৃষ্টি রেখেই বললেন, একদম নড়াচড়া করবে না, নয়তো কিন্তু এখন ছাদ থেকে সত্যি সত্যি তোমাকে নিচে ফেলে দিব। তার কথা শুনে আমি আর কিছুই বলার সাহস পেলাম না। মুখটা ভার করে তার থেকে দৃষ্টি ফিরিয়ে রাখলাম। উনি আমাকে বিছানায় কোল থেকে নামিয়ে রেখে চলে গেলেন। আমি ওপাশ ফিরে বালিশে মুখ গুজে কখন যেন ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ আমি ঘুমিয়েছিলাম জানি না। একসময় ঘুমের মধ্যেই টের পেলাম অভ্র আমাকে মৃদু ধাক্কা দিয়ে ডেকে বলছে, ওরু উঠো, খাবে না? আমি তখন গভীর ঘুমে মগ্ন, চোখ খুলতেও পারছি না, শুধু শুনলাম, ওরু তাড়াতাড়ি উঠো, কত রাত হয়ে গেছে জানো, খাবে না? আমি চোখ না খুলেই কোনো মতে বললাম, হুম। কেউ হুঁ, তাড়াতাড়ি উঠো, রাতে না খেয়ে ঘুমানোটা একদমই ভালো না। অভ্র আমাকে আবারও অনবরত ডাকতেই থাকলো। তার ডাকাডাকির জ্বালায় যে না উঠে আর পারলাম না।
গুম গুম চোখে তাকে বললাম, আমি খাবো না, আমি এখন ঘুমাবো, আমার ভীষণ ঘুম পাচ্ছে। যত ঘুমানোর খাওয়ার পরে ঘুমিয়ে নিও, এখন একটু খেতে হবেই। আমি একটু বিরক্ত হয়ে চোখ কষলে বললাম, বললাম তো খাবো না, একেবারে সকালে একসাথে খেয়ে নিব, এখন আপনি যান। অভ্র চলে গেল। আমি একবার দরজার দিকে তাকিয়ে আবারও ঘুমানোর জন্য বিছানায় দপাস করে শুয়ে পড়লাম। কিন্তু কিছুক্ষণ পরে অভ্র এসে হ্যাঁচকা টানে আমাকে একদম শোয়া থেকে বসিয়ে দিল এবং আমি কিছু বলার আগেই আমার মুখে নিজের হাতে এক নলা খাবার তুলে দিল। ঘুমে ছোট হয়ে আসা চোখ নিয়েই আমি ঈষৎ বিরক্ত হয়ে তার দিকে তাকালাম। মুখ ভর্তি ভাত, তাই কিছু বলতেও পারছি না। অভ্র আমার পাশে বসে খুব যত্নে ভাত মেখে মেখে আমার মুখে তুলে দিতে লাগলো আর বলল, না খেয়ে কখনো ঘুমাবে না বলে দিলাম। এটা আমি একদমই পছন্দ করি না। যতই ঘুম পাক না কেন, প্রথমে খাবে তারপর ঘুমাবে, মনে থাকবে? আমার হঠাৎই মনে পড়লো আমি তার উপর রাগ করেছি। সাথে সাথে আমি মুখ বার করে নির্বিকার ভঙ্গিতে বললাম, হুম। তুমি কি ভাতের সাথে লবণ খাও? হুম। কতটুকু? হুম। অভ্র ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো আর আমি কোনো ভাবান্তর না করে সেভাবে একদম সোজা সামনে দৃষ্টি নিবদ্ধ করে রাখলাম। পানি খাবে? হুম। অভ্র দাঁড়িয়ে টেবিল থেকে পানি নিয়ে আমার সামনে গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, এই নাও। আমি গ্লাস না ধরে না তাকিয়ে আবারও বললাম, হুম। অভ্র হেসে ফেলল। মুখ ভরা খাবার নিয়ে আমি তার মতো করেই ভ্রুকুচকে তার দিকে চোখ তুলে তাকালাম। আমার মাথায় আস্তে একটা হাত দিয়ে বাড়ি দিয়ে অভ্র মুচকি হেসে অস্পষ্ট স্বরে বলে উঠল, পাগলি একটা। ওরও, আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি, অ্যাকসেপ্ট করো। তুমি আমার ফেসবুক আইডি কিভাবে পেলে? শাওনের কাছে কোনো কিছুই অসাধ্য নয়। আমি কপাল ভাঁজ করে কোকাকোলার বোতলে থাকা স্লিপে চুমুক দিলাম। নির্ঘাত শাওন আমার কোনো বান্ধবীকে ফার্ম দিয়ে আমার আইডি আদায় করে নিয়েছে। কি হলো ওরু, অ্যাকসেপ্ট করছো না কেন? শাওন, আমার ফোনে না আসলে কোনো এমবি নেই, নেট অন করব কিভাবে? আরে এই ব্যাপার, তোমার ফোন নাম্বার বলো তো, আমি তোমাকে ইন্টারনেট প্যাক কিনে দিচ্ছি। আমি মনে মনে বললাম, বাহ, এক ডিলে দুই পাখি মারা। আইডির সাথে সাথে আবার ফোন নাম্বারটাও পেতে চাইছে। কি হলো ওরু, বলো না। আমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে শাওন, তোমার সাথে পরে কথা বলছি, ঠিক আছে? ক্লাস শুরু কি বলো, আজকে তো আর তোমার কোনো ক্লাসে নেই। ওরু, এই ওরু। আমি শাওনের কথার কানে নিলাম না। দ্রুত ব্যাগ কাঁধে নিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে এলাম। শাওনের বিরক্তি করার সীমা দিন দিন বেড়েই যাচ্ছে। আমার খুবই বিরক্ত লাগে। এর থেকে পিছু ছাড়ানোর কোনো উপায় খুঁজতে হবে। আচ্ছা, আমি কি বলে দিব যে আমি বিবাহিত? বিবাহিত শুনলে নিশ্চয়ই আর আমার পিছনে পড়ে থাকবে না। এই ভালো। শাওনকে বলবো বলেই পিছনে ঘুরতে দেখলাম শাওন আমার পিছনে এসে অলরেডি দাঁড়িয়ে পড়েছে। ও ফরু, কখন থেকে ডাকছে জানো? আজকে তুমি ফ্রি থাকলে চলো না, কোথাও ঘুরে আসি, বড্ড বোরিং লাগছে। শাওন শোনো, তোমাকে একটা কথা আমার বলা হয়নি, এখন বলতে চাই। শাওন উৎফুল্ল হয়ে বলল, ওরও 1 মিনিট, প্লিজ 1 মিনিট দাঁড়াও, আমি যাব আর আসব। শাওন আমার হাতে ওর হাতের একটা বই ধরিয়ে দিয়ে হুট করে সেখান থেকে চলে গেল। ওরু, ওরু করে আমার মাথাটাই ধরিয়ে দিয়েছে। আমি একটু বিরক্তিকর নিঃশ্বাস ছেড়ে হাতের ঘড়িটার দিকে তাকাতেই পিছন থেকে একটি চিড়েছানা মিষ্টি স্বর ডেকে উঠল, ওরু। আমি চমকে উঠে পিছনে ঘুরলাম। অভ্র একটি চকলেট কালারের শার্ট গায়ে দাঁড়িয়ে আছে। শার্টের হাতা কোণই পর্যন্ত বাস করে রাখা। বর্ষা হাতে ফুটে আছে কালো ব্র্যান্ডেড ঘড়িটি। হাত দুটো সাদা জিন্স প্যান্টের পকেটে ঢোকানো। পায়ে বাদামি রঙের জুতো। গলার কাছটা একটা অ্যাশ রঙের টাই একটু ঢিলে করে রাখা। আর মুখে সে মনোমুগ্ধ করা মিষ্টি হাসি। তাকে দেখে মুহূর্তের মধ্যে সব বিরক্তিগুলো কোথাও উধাও হয়ে গেল। নিজের অজান্তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। উনি কাছে এসে তার হাত বাড়িয়ে বললেন, ওরু, এটা কি? আমি তার হাতের দিকে দৃষ্টি দিয়ে দেখলাম তার হাতে একটা বড় ট্যাবলেট। কিছুদিন আগে গ্যাস্ট্রিকের ব্যথার জন্য ডাক্তার আমাকে খেতে দিয়েছিল। এই নিয়ে অব্র কম হইচই করেনি। প্রথমে সব দোষ আমার ফুচকার উপর লাগিয়ে দিল। তারপর ঘোষণা দিল আজ থেকে আমার ফুচকা খাওয়া বন্ধ। আমি তো চরম বিরোধিতা করে তার এই ঘোষণা বাতিল করালাম। তারপরও উনি আমার উপর শকুনের মতো দৃষ্টি দিয়ে রাখলেন, কারণ ওষুধটা আমি নিয়মিত খাচ্ছি না, সুযোগ পেলেই ফাঁকি দেই। কি করব, এত বড় ট্যাবলেট আমার গলা দিয়েই তো নামে না, মুখ পুরো তেতো হয়ে যায়। অভ্র আবারও হাতটা ঝাঁকিয়ে বলল, কি হলো বলো, এটা কি? ওষুধ। সেটা আমিও জানি ওষুধ। এখন বলো, এই ওষুধটা আমার কাছে এলো কী করে? আমি একটা ডোক গিলে আমতা আমতা করে বলতে লাগলাম,
সকালে ওষুধটা আমার হাতে দেওয়ার পর তিনি সামনে থেকে সরে যাওয়ায় আমি জানালা দিয়ে ঢিল দিয়ে নিচে ফেলে দিয়েছিলাম। তিনি কোনোভাবে সেটা পেয়ে বসলেন না তো? যদি পেয়ে থাকেন তবে ওরু, আজকে তো তুই শেষ। নিজেকে শেষ রক্ষা করার জন্য বললাম, আপনি প্যাকেট থেকে ছিঁড়ে নিয়ে এসেছেন? আমি প্যাকেট থেকে ছিঁড়ে নিয়ে এসেছি নাকি তুমি জানালা দিয়ে ঢিল মেরে আমার গাড়িতে ফেলেছ? এসব কি ওরু? তুমি কিন্তু এতটাও ছোট না, বোঝো না ওষুধ খাওয়াটা কত জরুরি? আজকে তো একদমই ব্যথা নেই, বুকে ব্যথা করছিল সে পরশুদিন রাতে। এখনও ওই ওষুধ খাওয়ার কোনো মানে আছে? আছে, ডাক্তার যখন বলেছে তখন খেতে হবে, আজই লাস্ট। এরপর যদি আর ওষুধ নিয়ে এমন করেছ তাহলে কিন্তু একদম মার খাবা। আমি মুখ ফুলিয়ে বললাম, আপনি কি আমাকে ওষুধ দেখাতেই এসেছেন? অভ্র শার্টের হাতায় মুখ মুছে বলল, হ্যাঁ। আমি চোখ বড় বড় করে অবাক হয়ে বললাম, আপনি সত্যি এই ওষুধ দেখাতেই অফিস থেকে চলে এসেছেন? হ্যাঁ বাবা, হ্যাঁ। তুমি যদি স্বাস্থ্য নিয়ে এভাবে অনিয়ম করো তবে তো আমাকে এভাবে আসতেই হবে। আমি মনে মনে মৃদু হাসলাম। উনি আমার এতটা খেয়াল রাখেন কেন? তার বিরক্তি হওয়া মুখের দিকে তাকিয়ে মুচকি হেসেই বললাম, সব দিকেরই যেমন একটি ভালো দিক থাকে তেমনি আমার ওষুধ না খাওয়ার একটু ভালো দিক হয়ে গেল। আপনি এখানে চলে এসেছেন, ভালোই হয়েছে। আমার না ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছে, চলুন না আইসক্রিম খেয়ে আসি। উনি পুনরায় ব্রু কুঁচকে আমার দিকে তাকালেন। আমার পিছনে শাওন এসে বলল, ওরু বলো। ইতিমধ্যে ওয়াশরুমে গিয়ে শাওন ফ্রেশ হয়ে চুলে জেল মাখিয়ে গায়ে এক গাদা পারফিউম লাগিয়ে এসেছে। ভুলক্রমে ও এটা ভাবেনি তো আমি ওকে প্রপোজ করতে যাচ্ছি। আর সে সৌজন্যে শাওন এভাবে পিঠ হয়ে এসেছে যাতে সঙ্গে সঙ্গে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে রিলেশন স্ট্যাটাস লিখতে পারে। শাওনের কথার কোনো উত্তর না দিয়ে আমি ওর হাতে বইটা দিয়ে দিলাম। শাওন হঠাৎ করে সামনে তাকিয়ে বলে উঠল, আরে অব্র ভাইয়া, আসসালামু আলাইকুম। শাওনের কথায় আমি চমকে গেলাম। শাওন অব্রকে কি করে চিনে? আমাকে চরম চমকে দিয়ে অব্র বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো শাওন? জি ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো। মাহবুবের কি খবর? ভাইয়া তো এখন দুবাই আছে। ও হ্যাঁ, শুনেছিলাম। মাহবুবের নতুন নাম্বারটা দিও তো। অনেক দিন হয় কথা হয় না। তাদের দুজনের কথায় যা বুঝতে পারলাম, শাওনের বড় ভাই অব্রর বন্ধু। সেই সূত্রে শাওন অব্রকে চিনে। অব্র হঠাৎই শাওনকে জিজ্ঞেস করলো, তোমরা দুজন কি ক্লাসমেট? শাওন বলল, জি ভাইয়া, ওর সাথে আমার একটা ক্লাস সেম, কিন্তু তবুও ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। শাওনকে থামাতে আমি অব্রকে জিজ্ঞেস করলাম, আপনি বাসায় কখন আসবেন? অব্র কিছু বলার আগে শাওন চমকে উঠে অব্রকে জিজ্ঞেস করলো, ভাইয়া আপনি কি ওকে চেনেন? শাওনের প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য মুখ খুলতেই অব্র একটু সূক্ষ্ম মুখে কিছুক্ষণ আমতা আমতা করে বলল, হ্যাঁ আমার পরিচিত। তার কথা শুনে আমি প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ থ মেরে শুধু তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তারপর শক্ত মুখে বললাম, না, ওনাকে আমি চিনি না, একদম চিনি না। কাঁধে ঝুলানো হ্যান্ডব্যাগের ফিতা শক্ত করে খামচে ধরে দ্রুত গতিতে সেখান থেকে রাস্তার দিকে চলে আসলাম। অব্রও আমার পিছু পিছু নাম ধরে ডাকতে ডাকতে ছুটে এলো। শাওন প্রচণ্ড অবাক হয়ে আমাদের দুজনের দিকে তাকিয়ে রইল। অব্র বারবার আমার নাম ধরে ডেকে হাত ধরে থামাতে চাইল, কিন্তু আমি তার হাত ছিটকে সরিয়ে দিয়ে আবারও খুব জোরে জোরে হাঁটা শুরু করলাম। নিজেকে আজ খুব বেশি তুচ্ছ আর মূল্যহীন মনে হচ্ছে। এই নিয়ে দ্বিতীয়বার তিনি এ কাজটা করলেন। অব্র আমার হাত শক্ত করে ধরে তার দিকে ঘুরিয়ে বললেন, ওরু তুমি এমন করছো কেন? আমি কেন এমন করছি তা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনি আমার হাত ছাড়ুন। কেউ যদি আবার এভাবে দেখে ফেলে মনে করে বসে আমি আপনার কিছু হই, তখন তো সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। ওরু ব্যাপারটা এমন নয়। তাহলে ব্যাপারটা কেমন অব্র? আপনি আমাকে বোঝান। সবার সামনে আমাকে স্ত্রী বলে পরিচয় দিতে আপনার বাদে আমার সামনে কি সুন্দর করে তা প্রত্যাখ্যান করে দিলেন। কখনো পরিচিত আবার কখনো কেউ না। আমার কি কোনো অস্তিত্ব নেই, নাকি আমি এতটাই ফালতু? পুরো এভাবে কেন বলছো তুমি? আমি শাওনকে এই কথাটা এই কারণে বললাম কারণ শাওনকে দেখে বুঝতে পেরেছিলাম শাওন তোমাকে পছন্দ করে। আমার মনে হয়েছিল তোমাদের দুজনের মধ্যে হয়তো ধীরে ধীরে ভালো সম্পর্ক তৈরি হচ্ছে। আমি আরও কয়েকবার তোমাদের দুজনকে একসাথে দেখেছিলাম, তাই আমি ভাবলাম হয়তো আমাদের দুজনের সম্পর্কের কথা শুনে শাওন ভুল বুঝতে পারে। তোমাদের মধ্যে যদি ঝামেলা হয়, এই সুযোগে আপনার মাথায় যে ওরু নামে ঝামেলাটা আছে সেটা নামিয়ে ফেলতে পারবেন, তাই না? ওরু এভাবে কেন বলছো? তুমি আমার জন্য কোনো ঝামেলা নাও। ঝামেলা তো আমি তোমার জীবনে সৃষ্টি করেছি অনেক। আমি ভাবলাম যদি শাওনকে পেয়ে তুমি ভালো থাকো, তাই
আপনার মনে হলো আর আপনি ভেবে নিলেন, তাই তো? আচ্ছা, একটা কথা বলুন তো, আমার জীবন নিয়ে কিছু করার আমার কি কোনো অধিকার নেই? যার যা ইচ্ছে হয় সে সেটা চালিয়ে নেয়। আপুকে শাস্তি দেওয়ার জন্য আপনি আমাকে বিয়ে করতে চাইলেন, করেও নিলেন। আমার বাবা তার মান সম্মান বাঁচানোর জন্য আমাকে বিয়ে দিয়ে দিলেন। আপনার বাবা তার ছেলের জীবন গোছানোর জন্য আমাকে বাড়িতে নিয়ে এলেন। তারপর আপনার মনে হলো আপনি অন্যায় করেছেন, তার প্রায়শ্চিত্তের জন্য আমার দায়িত্ব নিয়ে নিলেন। আর এখন আবার আপনার মনে হলো শাওনের সাথে আমি ভালো থাকবো। তাই একটা বারও কি কেউ আমাকে জিজ্ঞেস করলো যে অরু তুমি কী চাও? যার মনে যা হলো তা আমার উপর চাপিয়ে দিতে লাগলো। আমার নিজেকে কি মনে হয় জানেন? একটা তুচ্ছ রাস্তার মেয়ের মতো, যার কোনো মূল্যই নেই। শাওনকে দেখে আপনি কেন ভেবে নিলেন আমি ওর সাথে ভালো থাকবো? কেন ভেবে নিলেন আমার ওর সাথে ভালো সম্পর্ক হচ্ছে? আমাকে কেন জিজ্ঞেস করলেন না আমি শাওনকে কেমন চোখে দেখি? শাওনকে আমার বিরক্ত লাগে, বুঝতে পেরেছেন? বিরক্ত লাগে। শাওন আমাকে ভালোবাসে না, বিরক্ত করে। আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাকে নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েন তবে প্লিজ আমাকে বলে দিবেন। আপনাকে ভাবতে হবে না সমাজে আমি কিভাবে থাকবো না থাকবো। এতটাও দুর্বল আমি নই যে নিজের দায়িত্ব নিজে নিতে পারবো না। আপনি এখন এখান থেকে চলে যান। অভ্র পুরো নিশ্চুপ হয়ে আহত চোখে আমার দিকে তাকিয়ে রইল। কিছু মুহূর্তে নীরবতা শেষে অভ্র বলল, বাড়ি চলো অরু। আমি চেঁচিয়ে বললাম, আপনি প্লিজ এখান থেকে চলে যান, আমাকে একটু একা থাকতে দিন। উনি শুকনো মুখে সেখান থেকে চলে গেলেন। তার যাওয়ার পর থেকে দৃষ্টি সরাতেই আমি মুখে হাত দিয়ে ঝরঝর করে কেঁদে ফেললাম। অভ্র চলে যাওয়ার কিছুক্ষণ পর মফিজ ভাই গাড়ি নিয়ে এলেন। বুঝতে পারলাম গাড়িটি অভ্রই পাঠিয়েছে। আমি বলে দিলাম আমি এখন যাব না, তাকে গাড়ি নিয়ে চলে যেতে। মফিজ ভাই কিছুক্ষণ ফেল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে চলে গেলেন। একটি সিএনজি করে আমি আমাদের বাড়িতে চলে আসলাম। অভ্রর বাবাকে ফোন করে জানিয়ে দিলাম বাবা মার কথা মনে পড়েছে তো, তাই আমি এই বাড়িতে এসেছি। বাবা আর কিছুই বললেন না। বাড়িতে এসে সবার সামনে হাসি খুশিই থাকলাম, কাউকে কিছু বুঝতে দিলাম না। মা যদি একটু আন্দাজ করতে পারে তবে কিন্তু আর রক্ষে নেই, প্রশ্নের পর প্রশ্ন করে আমাকে পাগলই বানিয়ে ফেলবে। দুপুরে সবার সাথে বসে একসাথে ভাত খেলাম। বাবা একটি বড় বোয়াল মাছ এনেছিলেন। আমি এসেছি দেখে ভীষণ খুশি হয়েছেন। মাকে বললেন খুব ভালো মতো রান্না করতে আমার জন্য। দুপুরে খাওয়া দাওয়ার পর রুমে এসে ফোনটা হাতে নিতেই স্ক্রিনে অভ্র নামটা বেশি উঠে কল বাজতে শুরু করলো। আমি জটপট সাইলেন্ট করে নিলাম। কল লিস্টে চেক করে দেখলাম এর আগে অনবরত 103 বার কল দিয়েছিলেন। পুনরায় উনি কল দিলেন। এখন শুধু ভাইব্রেট হচ্ছে। ফোনটা বালিশের নিচে চাপা দিয়ে আমি মুখ গুজে রইলাম। দরজা ঠেলে মার ভিতরে প্রবেশ করার আওয়াজ পেতেই নিজেকে ঠিক করে মায়ের দিকে ফিরে পিক করে হেসে বললাম, এসো মা। ওরও ঘুমিয়ে গিয়েছিলি? না মা, ঘুমাইনি। তুমি এখানে এসে বসো তো। মা আমার পাশে এসে বসলেন। মায়ের হাতটা নিজের মুখের কাছে টেনে এনে বললাম, মা, এবার আমি অনেক দিন থাকবো কিন্তু তোমাদের কাছে। তা থাকবি? ও বাড়িতে বলে এসেছিস তো? হ্যাঁ, অভ্রর বাবাকে বলে এসেছি। অভ্রর নামটা মুখে নিতে মুহূর্তের মধ্যে মনটা কেমন যেন বিষণ্ণতায় আমার ভরে গেল। মা বললেন, তোর পরীক্ষা কবে অরু? পরীক্ষার দিনগুলোতে কি আমাদের এখানেই থাকবি? আমার ধ্যান অন্য কোথাও ছিল, বালিশের নিচে অনবরত প্রাইভেট হওয়া ফোনের দিকে। মায়ের শেষের কথাটা শুনে আমি চমকে উঠে বললাম, শুধু পরীক্ষার দিনগুলো কেন মা? পরীক্ষার আগ পর্যন্ত আমি এখানেই থাকবো। তো শ্বশুরবাড়ির লোকজন কি এতদিন থাকতে দিবেন? থাকতে দিবে না কেন? আমি থাকবো। মা আমার থেকে যাওয়ার এতটা জোর শুনে একটু অবাকই হয়ে গেলেন। আমার মাথায় তখন অন্য কথা ঘুরছে। আমি চাইছি অভ্র থেকে যতটুকু সম্ভব দূরে থাকতে। তার সামনে আমার আর এখন পড়তে ইচ্ছেই করছে না। তার জীবনে আমি আর বিরক্ত হয়ে থাকতে চাই না। অভ্র এই বাড়িতে কখনোই আসে না। এই একটাই এখন সহায়। এই মুহূর্তে আর যা কিছুই হোক না কেন আমি ওনার কাছে ওই বাড়িতে যেতে চাই না। তাই তার জানাশোনার বাহিরে থাকতে চাই, তার থেকে দূরে দূরে, অনেক দূরে থাকতে চাই। সারাদিন আমি শুধু ঘুমিয়েই কাটালাম। কাল ভার্সিটি থেকে এ বাড়িতে আসার পর আর ঘর থেকে বের হইনি। আজ ভার্সিটিও যাইনি, ফোন বন্ধ করে রেখে দিয়েছি। কিচ্ছু ভালো লাগছে না। ইচ্ছে করছে কিছু সময়ের জন্য নিজেকে বাস্তব পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রাখি। চেনা জানা কেউ থাকবে না, অচেনা মানুষদের বেড়ে আমি শুধু একা একা থাকবো, যেখানে কেউ কারো দিকে কৌতূহল রাখবে না। রাস্তার মাঝে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদলেও কেউ অদ্ভুতভাবে তাকিয়ে থাকবে না। চোখের পানি আড়াল করার জন্য বাথরুমের আশ্রয় নিতে হবে না। কান্নার শব্দ ডেকে রাখবার জন্য ফানের কল ছেড়ে রাখতে হবে না।
যেখানে কান্না পেলে কাঁদতে পারবো, হাসতে চাইলে হাসতে পারবো, নিজের সাথে জোরে জোরে কথা বলতে পারবো। ভাবতে হবে না কেউ দেখে ফেললো না তো, কেউ কিছু মনে করলো না তো। সবার থাকবে একক নিজস্ব পৃথিবী, অন্য জীবন নিয়ে দখলদারি করার এত সময় কই। কিন্তু এমনটা কি আদৌ সম্ভব? যাই হয়ে যাক, আমাকে এখানেই থাকতে হবে। এখানেই কষ্ট আছে, দুঃখ আছে, বিরক্তি আছে। কিছুটা সময় নিজেকে একান্তভাবে দিতে চাইলেও দিতে পারবো না। বিরক্ত মুখে কাকের কাকা শব্দ শুনতে হবে, রাস্তায় চলতে থাকা কানে তবদা লাগানোর মতো গাড়িগুলোর হর্ন শুনতে হবে, রান্নাঘর থেকে টুম্পার ক্যাস ক্যাস গলার আওয়াজও শুনতে হবে। রুমের দরজা বন্ধ করে দুদণ্ড একটু একা থাকতে পারবো না। মা সন্দেহ চোখে তাকানো শুরু করে দিবে। এখানে কষ্ট পেলেও হাসতে হবে, কান্না পেলেও চেপে রাখতে হবে। এখানে শুধু ভাবতে হবে অন্যদের নিয়ে, অন্যরা কী ভাববে, অন্যরা কী করবে। বাস্তব পৃথিবী ধার্য করা সুনির্দিষ্ট নিয়ম, একে ভাঙতে পারবো? আমার এত ক্ষমতা কই। এই পৃথিবীতে তুমি ভালো আছো কি নেই সেটা মুখ্য নয়, ভালো থাকো বা নাই থাকো, ভালো থাকার অভিনয়টা তোমাকে ভালো মতো পারতেই হবে, এটাই মুখ্য। বিকেলের দিকে এক মগ আগুন গরম কফি নিয়ে ছাদে চলে আসলাম। ছাদ থেকে শুধু ব্যস্ত নগরে যানবাহনের আসা যাওয়াই চোখে পড়ে, কারো 2 মিনিট থেমে থাকার সময় নেই। মাথাটা ঝিম মেরে রয়েছে কিছুক্ষণ ঘুমিয়ে থাকার জন্য। হঠাৎই ছোটো মামা এক বালতি পানি নিয়ে ছাদে আসলেন। আমাকে দেখে একগাল হেসে বললেন, কী রে অরু, তোর ঘুমটা অবশেষে ভাঙল তবে? এত ঘুমাতে তুই পারিস কীভাবে? ছোটো মামার কথায় আমি হেসে দিলাম। মামা, পানি ভরা বালতি নিয়ে তুমি ছাদে কী করছো? গাছের গোড়ায় পানি দিব। দেখছিস না, এসব ভাঙা বালতিতে আমি 101টা আম গাছের চারা লাগিয়েছি। এতগুলো আম চারা দিয়ে তুমি কি করবে? আমি ঠিক করেছি, এই চারাগুলো আরও একটু বড় হলে ঢাকা শহরের সব ভিক্ষুকদের একটা একটা করে বিলিয়ে দেওয়া হবে। আমি তখন অবাক হয়ে পড়লাম, ঢাকা শহরের ভিক্ষুকরা আম গাছের চারা নিয়ে কী করবে? কী করবে মানে? গাছ লাগাবে, তারপর সেই গাছ থেকে আম হলে সেই আম খেয়ে থাকবে, আর তাদের ভিক্ষা করে খেতে হবে না। গাছের ছায়ার নিচে আশ্রয়ও পাবে, মাঝে মাঝে আম বিক্রি করে সঞ্চয় করবে। বিশাল বড় পরিকল্পনা রে ওরু। ঢাকা শহরে আমি তো দেখেছি, আর ভিক্ষুকই থাকবে না। আবার দেখবি পুরো শহরটাও গাছে গাছে ভরে যাবে। তো ছোটো মামা দেখবি ফেমাস হয়ে যাবে। প্ল্যানটা কেমন রে ওরু? আমি মুখে হাত দিয়ে একটা হাই তুলে বললাম, ভালোই মামা। মামার মাথায় আবারও একটা বিষয় নিয়ে পাগলামো ঢুকেছে। এখন তিনি এই কাজটা পুরো দমে করবেন, তারপর কিছুদিন যাওয়ার পর বিরক্ত হয়ে ফেলে দিবেন। এইবার 2 বছর পর বিদেশ থেকে ফিরে মামা আবার এই নতুন পাগলামো শুরু করেছেন। বাবা নিশ্চয়ই মামার কাণ্ডে মহা বিরক্ত হয়েছেন। মামার মহা পরিকল্পনায় ব্যগ্র না দেওয়ার জন্য আমি সেখান থেকে চলে আসার সিদ্ধান্ত নিলাম। মামা হঠাৎ করে পিছন থেকে ডেকে উঠে বললেন, জানিস অরু, দুবাইতে একজন অ্যাস্ট্রোলজারের সাথে সাক্ষাৎ হয়েছে। তিনি মানুষের দাম্পত্য জীবন নিয়ে ভবিষ্যৎবাণী দেন। দুবাইয়ের সব ইয়ং মেয়েরা বিয়ে করার আগে তার থেকে ভবিষ্যৎবাণী শুনেই তারপর বিয়ে করেন। লোকটার সাথে আমার দারুণ সম্পর্ক হয়েছে। বলেছে আমাকেও এই বিদ্যা একটু একটু শেখাবে। তুমি এসব শিখে কী করবে? তুমি তো বিয়েই করনি। আহ, বিয়ে করিনি তাতে কি শিখে রাখার কোনো দোষ নেই? তা তোমার ইচ্ছে, তুমি শিখো। এখন কি আমি যাব নাকি? আমাকে নিয়েও তুমি কিছু বলতে চাও? তোকে কিছু বলার জন্য এসব শেখার প্রয়োজন নেই। তুই একটা লক্ষ্মী মেয়ে, তোর সংসারটা হবে সবচাইতে সুখী ভালোবাসাময়। তুই দেখে নিস। মামার কথায় আমি একটা ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে ছাদ থেকে চলে আসলাম। অনেক রাত পর্যন্ত শুধু টিভি দেখলাম। এই পর্যন্ত একবারের জন্য ফোন অন করিনি। সারা রাত ঠিকমতো ঘুমও আসলো না। দিনটিতে এতটা ঘুমানো একদমই ঠিক হয়নি। বোর হয়ে আসলো বলে। এখনও বাহিরে অন্ধকার আছে। হালকা ঘুম ঘুম চোখে বিছানায় উপুর হয়ে শুয়ে আছি। এমন সময় কলিং বেলটা বেজে ওঠে। চারদিকে নিস্তব্ধতার জন্য আওয়াজটা খুব করে কানে বাজল। আমি একবার বারান্দা দিয়ে দেখতে পাওয়া বাহিরের অন্ধকারের দিকে তাকিয়ে আবারও বিরক্ত মুখে নিজের রুমের দরজাটার দিকে তাকালাম। এত সকাল সকাল দুধওয়ালা ছাড়া আর কেই বা আসবে? তবে আজ এত তাড়াতাড়ি দুধওয়ালা কেন আসলো তাই বুঝতে পারলাম না। এমনিতেও তো আলো ফুটলে তবেই আসে। মা হয়তো নামাজ পড়তে দাঁড়িয়ে গেছেন, আর আমি বিছানা ছেড়ে উঠে গায়ে সাদা ওড়নাটা জড়িয়ে নিলাম। গুম গুম চোখে ডুলতে ডুলতে রান্নাঘর থেকে দুধ রাখার পাত্রটা নিয়ে এক হাত দিয়ে চোখ গড়তে গড়তে দরজা খুলে সোজা পাত্রটা বাড়িয়ে দিলাম। তারপর বেখেয়ালিভাবে সামনে তাকাতেই তো আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। কারণ সামনে দুধওয়ালা নয়, হালকা আকাশি রঙের শার্ট গায়ে অভ্র দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের জন্য আমার মনে হলো আমি অন্য কোনো জগতে আছি। পরীক্ষা করার জন্য নিজের হাতে একটা সিমটি দিতে ইচ্ছে করছে, কিন্তু আমি এতটাই অবাক হয়ে গেছি যে চোখের পলক ফেলতেও যেন বলে গেছি।
বিয়ের পর অভ্র এ বাড়িতে একবারও আসেনি। সবাই ধরে নিয়েছিল অভ্র আর এই বাড়িতে কখনোই আসবে না, কিন্তু আজ উনি চলে এসেছেন, তাও আবার এত ভোরে। আচ্ছা, অভ্র কি সত্যি এসেছেন, নাকি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছি? অনেকক্ষণ পর্যন্ত বাকশূন্য হয়ে চোখের পলক না ফেলে অভ্রর সামনে হাতের পাত্রটি বাড়িয়ে রাখায় অভ্র ব্রকুসকে আমার দিকে তাকালো। আর তখনই মা এসে পিছন থেকে বলে উঠল, আরে বাবা তুমি, ওরু অভ্রকে এভাবে বাহিরে দাঁড়া করে রেখেছিস কেন? মায়ের কথায় আমার হুঁশ ফিরল। মায়ের পিছনে দাঁড়িয়ে নিজেকে তার দৃষ্টি থেকে আড়াল করবার একটা ব্যস্ত চেষ্টা করলাম। অভ্র বলল, আসসালামু আলাইকুম মা। মা বলল, ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি ভালো আছো? জি মা, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। ভিতরে আসো তুমি। উনি ভিতরে প্রবেশ করলেন। অভ্রকে এভাবে এত ভোরে আসতে দেখে মা প্রচণ্ড অবাক হয়েছেন ঠিকই, কিন্তু অভ্রর এই বাড়িতে আসায় খুশিতে মার মুখ থেকে অবাক ভাবটা ছাপিয়ে শুধু খুশিটাই দেখা যাচ্ছে। মা ভিতরে গিয়ে বাবাকে ডেকে নিয়ে আসলেন। পিছন পিছন মামাও চলে আসলো। সকাল সকাল বাড়িতে একটা হট্টগোল শুরু হয়ে গেল। সবাই অভ্রকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মা বাবা অসম্ভব খুশি হয়েছে অভ্রকে পেয়ে, পারলে যেন মাথায় তুলে রাখবে। বাবা তাড়াতাড়ি বাজার করতে বেরিয়ে পড়লেন, আর মা রান্না করে ব্যস্ত হয়ে পড়লেন অভ্রর জন্য নাস্তা বানাতে। আমি তখন থেকে দূরে গুটিসুটি মেরে দাঁড়িয়ে সবার কাণ্ড দেখে যাচ্ছি। এখন থেকে নড়তেও পারছি না, শুধু মায়ের জন্য। এখন পর্যন্ত তার সাথে আমার কোনো কথাই হয়নি, শুধু এক দুবার চোখে চোখ পড়ে গেছে। যতবারই পড়েছে আমি দ্রুত দৃষ্টি সরিয়ে ফেলেছি। অভ্র এখন সোফায় বসে ছোট মামার সাথে কথা বলছে, আর মাঝে মাঝে আর চোখে আমার দিকে তাকাচ্ছে। ছোট মামার জন্যই অভ্র এখনও আমার সাথে কোনো কথাই বলতে পারছে না। মামা বসে বসে অভ্রর সামনে বক বক করেই যাচ্ছে। ছোট মামা গভীর আগ্রহের সাথে অভ্রকে তার ঢাকা শহরের ভিক্ষুকদের আম গাছের চারা বিলানোর প্ল্যানটা শোনাতে লাগলো। অভ্রকে দেখে মনে হচ্ছে উনিও খুব মনোযোগ দিয়ে মামার কথা শুনছেন। বলো তো অভ্র, ব্যাপারটা বেশ জমজমাট হবে না? অভ্র বলল, দারুণ হবে মামা। এরকম প্রজেক্ট আজ অবধি কেউ হাতে নেয়নি। আপনার মতো জ্ঞানী লোক দ্বারাই শুধু এই কাজ করা সম্ভব। অভ্র দেওয়া ফার্মে মামা ফুলে ফেঁপে যেন একাকার হয়ে যেতে লাগলেন। মনে হচ্ছে এক্ষুনি আকাশে উড়ে গেল বলে। অভ্র আবার খুব ভাবনার দৃষ্টিতে বলল, তবে মামা, আমার মাথায় আরও একটা ধারণা করছে। মামা প্রচণ্ড আগ্রহ নিয়ে জানতে চাইল, কি সেটা? দেখুন মামা, আমের পরিবর্তে যদি কাঁঠাল চারা দেওয়া হয় তবে ব্যাপারটা আরও বেশি লাভবান হবে। আমে শুধুমাত্র একটা বিচি থাকে, তার মানে একজন ভিক্ষুক একটি আম খেয়ে শুধু একটি আমের গাছের চারা পাবে। এদিক থেকে একটা কাঁঠাল হিসাব করুন তো, কতগুলো বিচি থাকে। একজন ভিক্ষুক একটি কাঁঠাল খেয়ে মোট কতগুলো চারা হাতে পাবে? মামা কিছুক্ষণ গভীর মনোযোগের সাথে অভ্রর কথা শুনে খুশিতে আপ্লুত হয়ে হাতে একটা জোরে বাড়ি দিয়ে বললেন, এক্সিলেন্ট আইডিয়া অভ্র, তোমার মাথায় বুদ্ধি আছে। কি দারুণ একটা আইডিয়া দিলে। আমি একটা কাজ করি, এক্ষুনি একটা খাতা কলম এনে এই আইডিয়াটা লিখে রাখি। মামা উৎফুল্ল হয়ে চলে যেতেই অভ্র বুকে হাত দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে একটু মুচকি হাসলেন। মামাকে কি সুন্দর বোকা বানিয়ে মাথায় আরও একটা পাগলামো ঢুকিয়ে দিলেন। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখলাম। অভ্র উঠে দাঁড়ালো। তার সম্মুখে থেকে সরে আসার জন্য পিছনে ঘুরতেই উনি ডেকে উঠলেন, অরু। আমি থমকে গেলাম। উনি বললেন, তোমার ফোন বন্ধ কেন? আমি কতবার ফোন দিয়েছি, অন করার প্রয়োজন মনে করিনি, তাই করিনি। তুমি কি এখনও আমার উপর রেগে আছো? রাগ করার জন্য তো অধিকার লাগে। আপনার উপর রাগ করার আমি কে? ওরও। অভ্র আরও কিছু বলতে চাইছিল, কিন্তু হঠাৎই বাবা বাজার থেকে এসে পড়ায় চুপ হয়ে গেল। আমিও এই সুযোগে সেখান থেকে সরে আসতে চাইলাম। মা রান্নাঘর থেকে এসে অভ্রকে চা দিয়ে জিজ্ঞেস করলো, বাবা, এত সকাল সকাল হঠাৎ তুমি এলে, সব ঠিক আছে তো? অভ্র বলল, জি মা, সব ঠিক আছে, আমি ওরুকে নিতে এসেছি। ওনার কথা শুনে আমি থমকে দাঁড়ালাম। মা বলল, আর কয়টা দিন এখানে থাক না মেয়েটা। না মা, এখন আমার সাথে যাক, পরে না হয় আরেক সময় এসে থাকবে। মার কোনো জোর করলো না। অভ্র আমাকে নিতে এসেছে শুনে বরং মা খুশি হয়েছেন। মনে যে খুঁতখুঁতটা ছিল আমাদের মধ্যে ঝামেলা হলো কি না, তা দূর হয়ে গেছে। রুমে অন্যমনস্ক হয়ে আমি বসে আছি। এমন সময় মা খুন্তি হাতে তড়িঘড়ি করে এসে বলল, কি রোরু, তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? জামাই ওখানে একা একা বসে আছে, আর তুই এখানে কি করছিস? আর একটা ভালো জামা পরতে পারছিস না? কি একটা রঙা পুরো সাদা রঙের সালোয়ার কামিজ পরে রয়েছিস। কেন মা, এই জামাটা আবার কি খারাপ দেখলে? আমাকে দেখতে কি খুব খারাপ লাগছে? খারাপ লাগবে কেন?
আমার মেয়েটা যা পড়ে তাতেই তো তাকে মানায়। রান্নাঘর থেকে প্রেসার কুকারে সিটি বেজে ওঠায় মা জলদি করে রান্না করে আবার চলে গেলেন। মা যাওয়ার কিছুক্ষণ পরে অব্র আমার রুমে আসলো। ওনাকে দেখে আমি বিছানা ছেড়ে উঠে উল্টো দিকে মুখ করে দাঁড়ালাম। কিচ্ছু বললাম না, একদমই চুপ করে রইলাম। উনিও নিশ্চুপ হয়ে আছেন। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা শেষে অব্র বলে উঠল, কিছু বলবে না? 9টার আগে আপনাকে অফিসে যেতে হয়, তাই নাস্তা করে চলে যাবেন। তুমি যাবে না? তার প্রশ্নের উত্তরে আমি মুখ শক্ত করে চুপ করে রইলাম। অভ্র একটু মুচকি হেসে দৃঢ় পায়ে আমার পিছনে এসে দাঁড়ালো। আমার কানের কাছে তার মুখটা বাড়িয়ে মৃদু স্বরে বলল, ম্যাম, কথা রাখতে না পারলে কিন্তু কথা না দেওয়াই ভালো। আপনি কিন্তু বলেছিলেন আমার অনুমতি ছাড়া আপনি কখনোই আমাকে ছেড়ে যাবেন না। অভ্রর কথা শুনে আমি জট করে ওনার দিকে ঘুরে দাঁড়ালাম। ওনার মুখে এখনও সে দুষ্ট হাসি বিরাজমান। আমি আর কোনো কথা না বলে তৎক্ষণাৎ জামা পাল্টে হ্যান্ডব্যাগ গুছিয়ে তৈরি হয়ে এসে বললাম, চলুন। অভ্র আমার বিছানায় আয়েশ করে মাথায় হাত দিয়ে আধা শোয়া হয়ে বসে বলল, এখনই যাব নাকি? প্রথমবার শ্বশুরবাড়ি এসেছি, একটু পেট ভরে খেয়ে দিয়ে যাব না? ওনার মুখের শয়তানি হাসি দেখে রাগে আমার শরীর যেন জ্বলে উঠল। অভ্র শেষমেশ খাওয়া দাওয়া করে রিল্যাক্স করেই গেলেন। গাড়িতে করে যাওয়ার সময় আমি একবারও তার দিকে তাকালাম না। রাগটা আমার এখনও কমেনি। ভার্সিটির রাস্তার কাছাকাছি আসতেই আমি বললাম, গাড়ি থামান। কেন? আমি ক্লাস করব। আজ না করলে হয় না? না, হয় না। আজ আমার ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, কাল করে নিয়ে আজ করতেই হবে। অভ্র গাড়ি থামিয়ে বের হলো। আমার দরজা খোলার আগেই এসে নিজে দরজা খুলে দিল। আমি বের হয়ে জোরে জোরে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ পাশ দিয়ে দ্রুত গতিতে একটা বাইক চলে যাওয়ায় আগেই অভ্র আমার হাত ধরে টেনে পিছনে নিয়ে আসলো। এভাবে কি কেউ হাঁটে? আর একটু হলেই তো বাইকের সাথে লেগে যেত। অভ্রর কথা শেষ হতেই সেখানে জোবায়ের স্যার এসে পড়লেন। তিনি ভার্সিটির গেট দিয়ে ভিতরে যাচ্ছিলেন। অভ্রকে দেখে আমাদের দিকে আসলেন। স্যার খুশি হয়ে বললেন, অভ্র? অভ্র স্যারের দিকে তাকিয়ে হেসে বলল, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? স্যার সালামের উত্তর দিয়ে বললেন, হ্যাঁ ভালো আছি, কতদিন পর দেখলাম তোমাকে। কথাটা বলে এবার স্যার আমার দিকে তাকিয়ে বললেন, তুমি বায়োলজি ডিপার্টমেন্টের রোল নাম্বার 32 না? আমি দ্রুত মাথা ঝাঁকিয়ে বললাম, জি স্যার। জুবায়ের স্যার এবার আমাদের দুজনের দূরে রাখা হাতের দিকে ব্রু কুঁচকে তাকালেন। আমারও হুঁশ হলো কথায় কথায় আমি তো অভ্রর হাত ছাড়াতেই ভুলে গেছি। জট করে হাতটা ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু উনি ছাড়লেন না। স্যারের দিকে তাকিয়ে বললেন, স্যার, আমার স্ত্রী। আমি প্রচণ্ড চমকে উঠে অভ্রর মুখের দিকে তাকালাম। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অতঃপর তুমি। এটা গল্পের 3য় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।